এরপরে যে চ্যাপ্টারে রয়েছে আমাদের, সেটার প্রথমেই যে শুরু রয়েছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র সম্পর্কে আমরা বেসিক আইডিয়া প্রত্যেকের আছে। ধরা যাক যে দুটো আধান, একটা Q1 আর একটা Q2, পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে আধানের প্রকৃতি অনুসারে যদি দুটো প্লাস হয় তাহলে মধ্যে বিকর্ষণ করবে, দুটো মাইনাস হলে তাহলেও বিকর্ষণ করবে, আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তার মধ্যে আকর্ষণ করবে। আকর্ষণ বা বিকর্ষণ যাই করুক না কেন, তাদের মধ্যবর্তী যে বল সেটাকে যদি আমরা এফ ধরি, তাহলে এফ প্রপোর্শনাল যেটা হয় দুটো আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। আর একটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব যেটা রয়েছে তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এই দুটোকে দিয়ে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে যেটা দাঁড়ায় এফ প্রপোর্শনাল Q1 Q2 বাই আর স্কোয়ার। অতএব এফ সমান যেটা হবে কে Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কে হচ্ছে কি আমাদের ধ্রুবক। এখন কে এর মান বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়, এবং এই কে এর মানটা আধান দুটোর প্রকৃতি, তাদের দূরত্ব এবং তাদের মধ্যবর্তী কি মাধ্যম রয়েছে তার উপর নির্ভর করে। যদি আমরা বায়ু মাধ্যমের কথা বলি, বায়ু মাধ্যমে তাহলে এসআই পদ্ধতিতে কে যে মান হয় সেটা হচ্ছে 1/4 এপসাইলন জিরোর সঙ্গে সমান। এই এপসাইলন জিরোকে বলা হয়ে থাকে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা বলতে বোঝায় যে কত সহজে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ যাতায়াত সহজে যেতে পারে আর কি। যদি সিজিএস পদ্ধতিতে দেখা হয়, এই সিজিএস পদ্ধতিতে কে এর মানটা কত হয়ে থাকে 1। কখন না শুধুমাত্র বায়ু মাধ্যমের ক্ষেত্রে। যদি অন্য কোনো মাধ্যম হয় তার ক্ষেত্রে মান কি হতে পারে, চেঞ্জ হতে পারে। এখন কে এর একক সম্পর্কে আমরা একটু দেখব। যদি আমরা উপরের সমীকরণটাকে দেখি, উপরের যে সমীকরণটা সেখান থেকে কে এর মান কে ইজ ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই Q1 Q2। তাহলে উপরে রয়েছে বল, দূরত্ব স্কোয়ার, আর নিচে রয়েছে কি দুটো আধানের গুণফল, তাহলে আধানের স্কোয়ার। তাহলে কে এর একক যেটা হবে বলের একক ইন্টু দূরত্বের এককের স্কোয়ার বাই আধানের স্কোয়ার। এখন যদি আমরা এটা কি এমকেএস এককের কথা বলি, তাহলে এই বলের এককটা কত হবে নিউটন, দূরত্বের একক কত হবে মিটার স্কোয়ার, আর আধানের একক কি হবে কুলম্ব স্কোয়ার। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি নিউটন মিটার পার কুলম্ব স্কোয়ার। ঠিক তেমনি এটাকেই যদি আমরা আবার সিজিএস করি, সিজিএস করলে এটা যেটা আসবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইএসইউ, কারণ আধানের একক হচ্ছে সিজিএস বইতে ইউএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, তার স্কোয়ার হবে। তাহলে সিজিএস বইতে হবে ডাইন সেন্টিমিটার পার ইউএসইউ স্কোয়ার। কে এর মান যদি আমরা দেখি, যেটা দাঁড়ালো আমাদের 1/4 এপসাইলন জিরো। এর এককটা কত হচ্ছে না, যদি আমরা এসআই দেখি তাহলে যেটা এলো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই এপসাইলন জিরোরও একটা মান রয়েছে। এপসাইলন জিরো যেটা হচ্ছে শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতার কথা, সেটা 8.85 ইন্টু 10⁻12। এর এককটা কি হয় সেটা আমরা পরে আসছি। যদি এই মানটা এই কে এর ইকুয়েশনে আমরা বসাই, তাহলে 1/4 এপসাইলন জিরোর যে মান সেটা এসআই এককে আমাদের 9
ইন্টু 10⁹ মানটা বসানোর পরে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার হিসাবে দাঁড়ায়। এখন এই এপসাইলন জিরো এর যদি আমরা একক ও মাত্রা দেখতে চাই তাহলে কেমন হয়, মানে তড়িৎ ভেদ্যতা যেটা বলা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে আমাদের কুলম্বের যে বেসিক সূত্র F সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন কে এর মানটা যদি আমরা বসাই তাহলে 1/4 এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। এখান থেকে যদি আমরা এপসাইলন জিরোর মানটা বসাই বের করি তাহলে যেটা আসবে Q1 Q2 বাই 4 F ইন্টু আর স্কোয়ার। তাহলে এপসাইলন জিরোর মাত্রার কথা যদি বলি আমরা তাহলে আধানের মাত্রা রয়েছে উপরে, তাহলে আধানের মাত্রা স্কোয়ার, নিচে রয়েছে বলের মাত্রা ইন্টু তার নিচে রয়েছে দূরত্বের মাত্রা স্কোয়ার। আধানের মাত্রা যদি হয়, আধানের মাত্রা আমরা দেখেছিলাম যে কিউ ইজ ইকুয়াল টু আইটির সঙ্গে সমান, তাহলে এটা আইটি তার হোল স্কোয়ার। বলের জন্য mL(T⁻⁻²) আর দূরত্বের জন্য হচ্ছে এল স্কোয়ার। তাহলে mLT আকারে লিখলে যেটা দাঁড়াবে আমাদের m⁻⁻1 L⁻⁻3 T⁻⁴ আর স্কোয়ার। এটা হচ্ছে এপসাইলন জিরোর মাত্রা। এখন এর একক যদি দেখি আমরা, এককের ক্ষেত্রে কত হবে, যদি এমকেএস এককটা দেখি, এমকেএস এককের ক্ষেত্রে উপরে যেটা রয়েছে উপরে আধানের মাত্রা স্কোয়ার, নিচে বল আর দূরত্বের স্কোয়ার। তাহলে এমকেএস পদ্ধতিতে যেটা হবে কুলম্বের স্কোয়ার বাই নিচে হচ্ছে কত নিউটন ইন্টু দূরত্বের জন্য মিটার তার হোল স্কোয়ার। এটাকে লিখলে এরকম মতো হবে কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এটা হচ্ছে এপসাইলন জিরোর এমকেএস পদ্ধতিতে একক। যদি আমরা সিজিএস পদ্ধতির কথা দেখি তাহলে সিজিএস পদ্ধতিতে কুলমটা কত হবে ইএসইউ আকারে হবে, ইএসইউ স্কোয়ার, এটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যে এপসাইলন জিরোর মানটা বলেছিলাম এই জায়গাতে এককের কথা বলিনি, তাহলে এপসাইলন জিরোর মানটা আর একক যদি আমরা এখানে বসাই যেটা দাঁড়াচ্ছে 8.85 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এটা হচ্ছে কোন এককে, অবশ্যই এসআই এককে। কোন মাধ্যমের না শূন্য মাধ্যমের, এটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এরপরে যেটা রয়েছে আমাদের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি না, ধরা যাক Q1 আর Q2 দুটি আধান পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত, তারা যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান হচ্ছে কি এপসাইলন জিরো। সেক্ষেত্রে আমরা কুলম্বের যে সূত্র সেটা কত লিখতে পারি এসআই এককে 1/4 এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কোথায় ছিল না বায়ু মাধ্যমের জন্য আমরা সেটাকে F1 বললাম। যদি এইটাই বায়ু না থেকে অপর কোনো মাধ্যম থাকে, অপর কোনো মাধ্যম যার তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন, তখন এই সূত্রটাই কি হবে একটু অন্যরকম চেঞ্জ হবে, বলের পরিবর্তন হবে। সেটা কত না 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। বাকি অংশগুলো কি হবে সবই ঠিক থাকবে। তাহলে এই সমীকরণটা যদি আমরা 1 নাম্বার আর এটাকে যদি আমরা 2 নাম্বার দিই, দুটোকে যদি ভাগ করা হয় তাহলে F1/F2 F1/F2 ভাগ করলে দেখা যাবে কি না দুটো ভাগ করে কাটাকাটি করার পর যেটা থাকবে এপসাইলন জিরো। এইটাকে আমাদের কে ধরা হয়ে থাকে, এটাও একটা ধ্রুবক। কে বলা হয়ে থাকে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা এটাকে বলা হয় পোড়া
বৈদ্যুতিক ধ্রুবক। এটাকে কে ইজিক্যাল টু এপসাইলন বাই এপসাইলন জিরো। এপসাইলন মানে হচ্ছে যে মাধ্যমের কথা বলছি সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা, আর এপসাইলন জিরো হলো শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে সেই মাধ্যমের তড়িৎভেদ্যতাটা কত হবে? কে এপসাইলন জিরো। এখানে কে আর কুলম্ব সূত্রে যে কে ধরেছিলাম সেই দুটো কিন্তু একই রকমভাবে গুলিয়ে নেওয়ার কিছু নয়, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে আমরা কে হিসাবে লিখি। তাহলে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া থাকলে তার সঙ্গে এপসাইলন জিরো গুণ করে দিয়ে আমরা কি করতে পারি? সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা বের করে নিতে পারি। এরপরে যেটা রয়েছে আমাদের আধান পরিমাপের একক। আধান পরিমাপের একক আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে হচ্ছে আমার ইএসইউ, আর এমকেএস বা এসআই পদ্ধতিতে হচ্ছে আমার কুলম্ব। যদি আমরা কুলম্ব সূত্র থেকে আসি, এফ এর মানটা আসছে কত? 1/4 এপসাইলন জিরো Q1 Q2 দুটো আধান যদি পরস্পর r দূরত্বে থেকে থাকে। এখন 1/4 এপসাইলন জিরোর যে মান আমরা পেলাম সেটা 9 × 10⁹ মান হিসেবে যদি বসানো হয় তাহলে এফ এর মানটা এখানে কত হবে? 9 × 10⁹ Q1 Q2/r²। অতএব এখান থেকে যেটা আমরা বের করতে পারি যে Q1 সমান Q2 সমান 1 হয়, আর সমান যদি 1 হয় তাহলে এফ এর মানটা কত হবে? না 9 × 10⁹। অর্থাৎ 1 কুলম্ব আধানের সংজ্ঞা যদি আমরা দিই এরকমভাবে যে দুটি আধান পরস্পর থেকে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বে থেকে যদি তারা পরস্পরকে 9 × 10⁹ নিউটন বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে, তখন ওই প্রত্যেকটি আধানের আধানের প্রত্যেকটি মানকে 1 কুলম্ব হিসেবে বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমার সিজিএস এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে একই রকমভাবে আমরা করতে পারি। তাহলে এই গেল আমাদের আধানের পরিমাপ। আমরা আধান আরেকবার বলে দিই যে এসআই একক আধান আমরা জানি সেটা হলো কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ইএসইউ। এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU। এরপরে যেটা অংশ রয়েছে কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। ধরা যাক এটা হলো একটা কার্তেজীয় সিস্টেম, যেখানে এটা OX, এটা OY, এটা হচ্ছে OZ। ও হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে R1 দূরে Q1 আধান এবং R2 দূরে Q2 আধান অবস্থিত। এখন এই দুটি আধান পরস্পরকে কি করবে? যদি তাদের প্রকৃতির উপর নির্ভর করে আকর্ষণ বা বিকর্ষণ বল করে থাকে, বিকর্ষণ বল করবে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান একে আকর্ষণ করতেও পারে প্রকৃতি হিসাবে, আবার এর উপর বল প্রয়োগ করবে। যা হোক, এর উপর বল প্রয়োগ করবে, এর উপর বল প্রয়োগ করবে। এই বলটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ধরে নিলাম আমরা এটা বায়ু মাধ্যমে রয়েছে, যার তড়িৎ ভেদ্যতা আমাদের এপসাইলন জিরো। এখন Q1 আধান দ্বারা Q2 এর উপর প্রযুক্ত বল কার উপর? Q2 এর উপর কে দিয়েছে? F21 হলে F21টাকে আমরা কেমনভাবে লিখতে পারি? না 1/4 এপসাইলন জিরো Q1 Q2/r²। এখানে আর কেমনভাবে লিখবো? না Q1 থেকে Q2 দূরত্ব, তাহলে এটাকে লেখা হবে আর, মানে 2 এর স্থানাঙ্ক থেকে স্থানাঙ্ক বিয়োগ করতে হবে 2 থেকে 1, তাহলে R21 তার স্কোয়ার। এটি সূত্র। এখন যেহেতু এটা একটা বল, এ ভেক্টর রাশি, তাহলে ভেক্টর আকারে প্রকাশ করতে গেলে যখনই আমরা একে ভেক্টর হিসাবে লিখব, তাহলে এখানে ভেক্টর চিহ্ন দিলেই এদিকে কি করতে হবে? একটা ইউনিট ভেক্টর দিতে হবে। 2 1 এটা ইউনিট ভেক্টর। এই R21টা হচ্ছে 1 থেকে 2 অভিমুখে।
অভিমুখে একক ভেক্টর হলো। আবার আমরা একক ভেক্টরের সংজ্ঞা থেকে দেখেছিলাম যে কোনো একটা একক ভেক্টর আর সমান সেই ভেক্টর বা নিচে হচ্ছে সেই ভেক্টরের মান। তাহলে এই মানটাই যদি আমরা এখানে বসাই, এটা কি আসবে? 1/4πε0 Q1 Q2 বাই এই যে আটটার জন্য এখানে R21, তার মানে এখানে R21 আরও একটা আসবে, তাহলে R21 তার হোল কিউ হয়ে যাবে, আর উপরে R21 একটা কি হবে? ভেক্টর হবে। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক একই রকমভাবে Q2 আধান দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল কার উপর? 1 এর উপর। কে দিয়েছে? 2। F(1,2) হবে, সেটা আমি একবারে ভেক্টর আকারে লিখছি। কত আসবে? 1/4πε0 Q1 Q2 বাই এখানে কত হবে? আগে যেমন 1 থেকে 2 এর ডিস্টেন্স করেছিলাম, যেখানে গিয়েছিলাম সেটা আগে আর যেখান থেকে গিয়েছিলাম সেটা পরে। তাহলে এখানে এখন 2তে রয়েছি, তাহলে 2 থেকে 1-এ যাচ্ছি, তাহলে 1টা আগে হবে, 2টা পরে হবে, মানে এর সঙ্গে সামঞ্জস্য হিসাবে হবে। এটা কিউ হবে, তাহলে এর দিকে ইউনিট ভেক্টর কত হবে? R(1,2). এটা আমরা 2 নাম্বার দিলাম। সরি, এটা ইউনিট ভেক্টর না, এটা হচ্ছে ভেক্টর। এখন R(21) সমান যদি ভেক্টর হিসেবে আমরা দেখি, এই যে এইখানে স্থানাঙ্ক থেকে স্থানাঙ্কের বিয়োগ, তাহলে R2 মাইনাস R1 ভেক্টর হিসাবে লিখলে। আবার R(1,2) হিসাবে যখন লিখব তখন কত হবে? না R1 মাইনাস R2। এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই, তাহলে যেটা দাঁড়াবে আমাদের R2 মাইনাস R1। এই R2 মাইনাস R1 মানেই কি? R(21). তাহলে এখান থেকে আমরা লিখতে পারি R(21). তাহলে ভেক্টর হিসেবে দেখা গেল এই দুটো মান কি হচ্ছে? সমান, কিন্তু বিপরীতমুখী। তাহলে যে কোনো একটা, এটা ভেক্টর হিসাবে, কিন্তু মান হিসাবে যখন আমরা দেখব এর যে ম্যাগনিটিউড আর R(21) এরও ম্যাগনিটিউড কি? সমান, কারণ এখান থেকে এই ডিস্টেন্স আবার এখান থেকে এই ডিস্টেন্স, দুটো ডিস্টেন্স কি হবে? একই হবে। তাহলে এটা যদি যে কোনো একটা সমীকরণে আমরা বসাই, যেমন 2 নম্বর ইকুয়েশন থেকে যদি বসাই, ফ্রম ইকুয়েশন 2 কত হবে? না F(1,2) রয়েছে আমাদের, সেটাকে 1/4πε0 Q1 Q2, R(21) আছে, R(21) এর জায়গায় কত লিখতে পারি? R(1,2), তাহলে R(1,2) তার হোল কিউ, আর এখানে R(1,2) এর জায়গায় কত লিখতে পারি? মাইনাস R(21), তাহলে মাইনাস R(21) এটা লিখলাম। মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে যেটা দাঁড়াচ্ছে 1/4πε0 Q1 Q2 RQ12 R(21). এটা মানেই কি? না এই মানটা এর সঙ্গে সমান, তাহলে এটা সমান যেটা দাঁড়াচ্ছে আমাদের F(21) কিন্তু একটা মাইনাস। তাহলে এখান থেকে যেটা পেলাম আমরা F(1,2) তার মান আর F(21) তারও মান দুটো সমান, কিন্তু পরস্পর কি? বিপরীতমুখী। অর্থাৎ এই যে দুটো আধান আমাদের এখানে রাখা ছিল Q1 এবং Q2, দুজনেই কি করবে? দুজনকে সমমানের বল দ্বারাই আকর্ষণ বা বিকর্ষণ করবে, কিন্তু তার দুটোর মান কি হয়ে যাবে? পরস্পর বিপরীতমুখী হবে এবং সমান হবে। এটাই হচ্ছে ভেক্টর রূপ। এরপরে যেটা রয়েছে বহু সংখ্যক আধানের মধ্যে বল উপরিপাতনের নীতি। এখনো পর্যন্ত আমরা দুটো আধানের কথা দেখলাম, যেখানে একে অপরের মধ্যে কি করে? একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। কিন্তু যদি একাধিক আধান কোন একটা জায়গার মধ্যে অবস্থান করে, তখন কি হবে? না একটা আধানের উপর একাধিক বল কাজ করবে। সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? কুলম্ব সূত্রের সাহায্যে। ধরা যাক এই জায়গাতে আমার একটা
R1 দূরে Q1 আধান আছে, ঠিক তেমনি R2 দূরে Q2 আধান আছে, এরকম R3 দূরে Q3 আধান আছে, অসংখ্য আধান আছে। এরকম করে আমরা Rn পর্যন্ত সবগুলো না দিয়ে এখানে n পর্যন্ত Rn পর্যন্ত আমরা দিলাম। এখন যদি আমরা Q1 এর উপর ফোকাস করি, তাহলে Q1 আধানটার উপর Q2 কি করবে? বল প্রয়োগ করবে। Q3 বল প্রয়োগ করবে, Q4 করবে, Q5 করবে। এরকম করে n সংখ্যক যদি থাকে n সংখ্যক কি করবে? প্রত্যেকের উপর প্রত্যেক মিলে Q1 এর উপর একটা বল প্রয়োগ করবে। তাহলে Q2 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল কত হবে? কার উপর? Q1 এর উপর কে দিচ্ছে? Q2। এরকমভাবে লিখতে পারি না, সেটা কত আসবে? 1/4 পাই এপসাইলন 0 Q2 আর Q1 এর গুণফল, তাহলে Q1 Q2 বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এখানটা যদি আমরা দেখি, এটা আমরা ধরে নিলাম R12, তাহলে এটাকে আমরা কত লিখব? R12 তার কিউ, আগে যেটা আমরা দেখলাম ভেক্টর রূপে, এখানে একটা ইউনিট ভেক্টর দেবো R12। তাহলে এটা গেল 1 নাম্বার। ঠিক একই রকমভাবে Q3 আধানও কি করবে? Q1 এর উপর একটা বল প্রয়োগ করবে। সেটাকে আমরা লিখতে পারি কত? না F(1) কে দিচ্ছে? 3। সেটাকে লিখলে এরকম আসবে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 R13 তার হোল কিউ, আর ইউনিট ভেক্টর 13। এরকম করে F14 আসবে, F1 n সংখ্যক থাকলে n আসবে। তাহলে টোটাল বলটা যদি আমরা দেখি যে Q1 এর উপর টোটাল বলটা যদি F বলি, তাহলে F এর মান F1 প্লাস F2 প্লাস F3, এরকম করে ডট ডট করে কতগুলো হবে? n সংখ্যক থাকলে Fn হবে। তারপরে যদি Fn সংখ্যক রয়েছে, তাহলে প্রথমটার জন্য 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R Q12 R12 ভেক্টর। দ্বিতীয়টার জন্য 1/4 পাই এপসাইলন 0 Q1, এখানে সরি একটু ভুল লেখা আছে, এটা Q3 হবে, Q1 Q3 বাই R13 তার হোল কিউ, R12 R13 ইউনিট ভেক্টর। এরকম চলতে থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা Q1টাকে কমন নিয়ে নিই, Q1/4 পাই এপসাইলন 0 হিসাবে রেখে দিই, বাকিগুলো কত পড়ে থাকবে? না Q2 আর Q12 R12 প্লাস Q3 আর Q13, এখানে হবে 13, এরকমভাবে চলতে থাকবে। তাহলে টোটাল বলটাকে যদি আমরা সাম আকারে লিখি, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে টোটাল বলটাকে আমরা এরকমভাবে লিখতে পারি Q1/4 পাই এপসাইলন 0 সামেশন আকারে দিয়ে দিলাম, যেখানে আয়ের মানটা এই যে 1 2 1 3 1 4, তাহলে 1টা ফিক্স থাকছে, শুরু হচ্ছে কত? আয়ের মানটা 2 থেকে। 2 থেকে কত পর্যন্ত? আমি 2 এর পরে n সংখ্যক আছে বলেছি, তাহলে n পর্যন্ত হবে, এটা দিলাম। আর এখানে কিউ, এটা কত হবে? আই, মানে 2 থেকে শুরু, এই জন্য এটা আই হলো। আর এইটার জন্য আমরা কত লিখব? R1 n সংখ্যক আছে তার হোল কিউ, আর এদিক থেকে আর ইউনিট ভেক্টর 1 আই। তাহলে এই গেল এফ, মানে বল যেটা Q1 এর উপর প্রযুক্ত হবে, সমস্ত চার্জ মিলে প্রযুক্ত করবে। ঠিক তেমনি অন্য আধানের ক্ষেত্রেও আমরা বের করতে পারি Q2 এর উপর কতটা আধান কাজ করবে, Q3 এর উপর কতটা কাজ করবে, এরকম। এটাই হলো আমাদের বহু সংখ্যক আধানের মধ্যে বল উপরিপাতনের নীতি। এগুলো দিয়ে আমাদের পরে অঙ্ক আছে।
এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সব সিঙ্গেল আধান, মানে সিঙ্গেল অবস্থানে রয়েছে। কিন্তু যদি এমনটা হয়ে যায় অসংখ্য আধান এক জায়গায় অবস্থান করে বা বণ্টন অবস্থান থাকে, যেটা আমরা আগে বলেছিলাম যে বণ্টন 3 রকম হয়, একটা রৈখিক, একটা হচ্ছে ক্ষেত্র, একটা হচ্ছে আয়তন বণ্টন। ধরা যাক আমরা রৈখিক আধান বণ্টনটা আগে দেখছি। একটা বক্র আমরা বা সরলরৈখিক একটা রেখা নিলাম, রেখাটা যেটা কি করা আছে প্লাস কিউ আধানে আহিত করা আছে। এর দৈর্ঘ্যটা হচ্ছে এল দৈর্ঘ্য, আর এর মধ্যে কিউ আধান দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা জানি যে রৈখিক আধান ঘনত্ব ল্যামডার মানটা কত হয়, কিউ বাই এল, মানে একক দৈর্ঘ্যে কতটা আধান আছে ল্যামডা। আমরা এর একটা ক্ষুদ্র অংশ ডিএল নিয়েছি, এইটুকুটা হচ্ছে ডিএল। এই ডিএল অংশের জন্য ডিএল থেকে আর ডিস্টেন্স দূরে পি বিন্দুতে একটা কিউ আধান রাখা আছে, সে কতটা বল অনুভব করবে সেটা বের করব। এখন ধরা যাক এই পুরো সিস্টেমটা আমার বায়ু মাধ্যমে রাখা আছে, তাহলে তার তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন 0। তাহলে এই ডিএল এর মধ্যে কতটা চার্জ আছে আমরা আগে প্রথম দেখব, সেই চার্জটা এর উপর একটা বল প্রয়োগ করছে। যদি ডিএল এর মধ্যে ডিকিউ পরিমাণ চার্জ থাকে তাহলে ডিকিউ সমান কত হবে না ল্যামডা ইন্টু ডিএল। একক দৈর্ঘ্যের জন্য যদি ল্যামডা থাকে তাহলে ডিএল এর জন্য ল্যামডা ডিএল হবে। তাহলে এটা হচ্ছে ডিকিউ এর মধ্যে চার্জ। এই ডিকিউ চার্জের জন্য কিউ বিন্দুতে কি হবে একটা বল কাজ করবে, সেটাকে আমরা বললাম ছোট ডিএফ। সেটা কত হবে না 1/4 পাই এপসাইলন 0 ডিকিউ ইন্টু কিউ বাই মধ্যবর্তী দূরত্ব কত আর স্কোয়ার। এটি হচ্ছে এর বলের মান। আর যদি এটাকে আমরা ভেক্টর আকারে লিখি তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে এটা দিতে হবে আর এখানে আর একটা ইউনিট ভেক্টর দিতে হবে। এটা হচ্ছে ছোট্ট অংশ ডিএল এর জন্য। যদি আমরা পুরো দৈর্ঘ্যের জন্য বের করতে চাই তখন কি করতে হবে, তাহলে আমরা ডিকিউ এর মানটা উপর থেকে বসাই। ডিএফ এর মানটা হচ্ছে কত 1/4 পাই এপসাইলন 0 ডিকিউ এর মান ল্যামডা ডিএল, কিউ এর মান যেমন ছিল রয়ে গেল আর স্কোয়ার ইন্টু আর ইউনিট ভেক্টর। তাহলে পুরো দৈর্ঘ্যটা মানে পুরো এই যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটার জন্য এই বিন্দুতে কতটা বল কাজ করবে সেটার জন্য আমাকে কি করতে হবে না এই পুরো অংশটার ইন্টিগ্রেশন করতে হবে। কার উপর ইন্টিগ্রেশন, এল এর উপর ইন্টিগ্রেশন। তাহলে সেটা যদি করি আমি কনস্ট্যান্ট টার্মগুলো আমি বাইরে বের করে দিলাম, ল্যামডাটাও বাইরে বের করে দিলাম, পড়ে রইল কি এল এখানে। এল এখানে থাকার জন্য বাকি যেটা রইল আমার ডিএল, তাহলে আর ইউনিট ভেক্টর বাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএল। এটি হচ্ছে আমার কি পুরো দৈর্ঘ্যের ওই পরিবাহীর মানে বাঁকা অংশের পরিবাহীর জন্য পি বিন্দুতে আমার প্রযুক্ত বল। দ্বিতীয়টা হচ্ছে ক্ষেত্র বণ্টন যদি থাকে। ক্ষেত্র বণ্টন মানে ধরা যাক বায়ু মাধ্যমে একটা ক্ষেত্র রাখা রয়েছে, এটাকে আমরা এরিয়া এ বলতে পারি, এর মধ্যে প্লাস কিউ আধান রাখা আছে। তাহলে এই জন্য এখানে আমরা একটা ছোট্ট অংশ কল্পনা করেছি, সেটা হচ্ছে ডিএ। ডিএর জন্য এখান থেকে আর দূরে কোনো একটা বিন্দুতে পি বিন্দুতে কিউ আধান আছে, তার জন্য কতটা বল কাজ করবে মানে পুরো ক্ষেত্রটার জন্য কতটা বল কাজ করবে সেটা আমরা বের করতে চাইছি। তাহলে আমরা ক্ষেত্রের ক্ষেত্রে জানি সেটা সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এটার মধ্যে যদি কিউ আধান রাখা আছে আর এর এরিয়াটা যদি এ হয় তাহলে সিগমা সমান হচ্ছে কত কিউ বাই এ। এখন এই ডি এর মধ্যে যদি ডিকিউ পরিমাণ চার্জ থাকে তাহলে ডিকিউ সমান কত হবে না সিগমা ইন্টু ডিএ হলো। তাহলে সিগমা ইন্টু ডিএ হচ্ছে এই ডিকিউ পরিমাণ চার্জ এখানে রয়েছে। তাহলে এই চার্জের জন্য এই পি বিন্দুতে একটা বল কাজ করবে, সেটাকে আমরা কি বললাম ডিএফ যদি বলি সেটা 1/4 পাই এপসাইলন 0 হবে ডিকিউ ইন্টু কিউ আছে উপরে বাই আর স্কোয়ার ইন্টু আর এখানে একটা ইউনিট ভেক্টর। তাহলে 1/4 পাই এপসাইলন 0 ডিকিউ এর মানটা যদি আমরা বসাই সিগমা ডিএ ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ইউনিট ভেক্টর। তাহলে এইটা ডিএ অংশের জন্য, কিন্তু পুরো অংশের জন্য বের করতে গেলে কতটা বল কাজ করছে সেটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন মানে এফ কার উপর ইন্টিগ্রেশন না পুরো
এরিয়াটার উপর ইন্টিগ্রেশন, এরকমভাবে তাহলে করলে বাকি অংশগুলো আমার বেরিয়ে যাবে। তুমি সিগমাটা বাইরে বের করতে পারো বা বইয়ের ভিতরে দেওয়া আছে ভিতরেও রাখতে পারো, অসুবিধা কিছু নেই। আমি যদি এটা এরকমভাবে লিখি তাহলে সিগমা বাই আর স্কোয়ার, আর ইউনিট ভেক্টর কিউটা বাইরে বের করে দাও, ইন্টু কত পড়ে রইল ডিএ। তাহলে এটা গেল আমার ক্ষেত্র বণ্টনের জন্য। আরও একটা রয়েছে 3 নম্বর, যেটা রয়েছে আয়তন বণ্টন। আয়তন বণ্টন মানে একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, সেই আয়তনের কোনো একটা অংশের জন্য আমি একটা অংশ কল্পনা করেছি এখানে, এই পুরো অংশটা হচ্ছে ভি, আমি ডিভি একটা অংশ কল্পনা করেছি, এই অংশের জন্য আর দূরের কোনো একটা বিন্দুতে পি বিন্দুতে কিউ আধান রাখা আছে, তার জন্য কতটা বল কাজ করবে সেটা আমাকে বের করতে হবে। এর মধ্যেও কিউ আধান রাখা আছে এবং এটা শূন্য মাধ্যমে রাখা আছে। তাহলে আধান বণ্টনের জন্য যে রো যেটা হয় প্রতি একক আয়তনে যে আধান সেটা হচ্ছে কত, কিউ বাই ভি। আমি যদি ধরি এখন ডিভির মধ্যে যে পরিমাণ আধান আছে সেটা ডিকিউ, ডিকিউ সমান কত হবে না রো ইন্টু ডিভি, এটা হচ্ছে আধান। তাহলে এই রো ইন্টু ডিভি আধানের জন্য এই জায়গায় একটা বল কাজ করবে, সেটাকে আমরা আগের মতো যদি ছোট ডিএফ দিয়ে লিখি সেটা কত আসবে 1/4πε0 ডিকিউ ইন্টু ওখানে কিউ বসে আছে আর আর স্কোয়ার, আর এখানে আমার আর ইউনিট ভেক্টর। তাহলে পুরোটা লিখলে কত হবে, এর মানটা যদি আমরা বসিয়ে দিই 1/4πε0 ডিকিউ এর মান হচ্ছে রো ডিভি বাই আর স্কোয়ার, এখানে কিউ আছে আর আর হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে পুরো ফোর্সটা কত হবে এফ, সেটা সমান এই ডিএফ এর ইন্টিগ্রেশন করতে হবে কার উপর না পুরো ভলিউমটার উপর ইন্টিগ্রেশন। তাহলে সেটা করলে কত দাঁড়াবে আমার না q/4πε0, আগের মতো কমন নিয়ে নেব, বাকি ইন্টিগ্রেশন হচ্ছে ভি এর উপর পড়ে থাকছে কত রো বাই আর স্কোয়ার ইন্টু আর ইউনিট ভেক্টর, আর ডিভিটা পড়ে রইলো, এটা গেল আমার 3 নম্বর। তাহলে এরকম মতোভাবে যদি অনেক আধান একসঙ্গে বণ্টন থাকে, সেটা রৈখিক না ক্ষেত্র না আয়তন বণ্টন রয়েছে, তার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, কোনো একটা আধানের উপর কতটা বল প্রযুক্ত হয়েছে সেটা আমরা বের করতে পারি।